দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন, রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হলো আজ নির্বাচন কমিশনে। এর আগে বিরোধী 11 দলীয় জোট অলি আহমেদকে প্রার্থী করেছে। ফলে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকায় আগামী 20 আগস্ট জাতীয় সংসদের সদস্যদের ভোটে সরাসরি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অনেকটা নিশ্চিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম 23তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনা সোশ্যাল মিডিয়া এবং দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রায় নিশ্চিত বলে খবর আসছে। এরকম একটি সময়ে নতুন করে একটি রিট করা হয়েছে আজকে। এর আসলে কারণ কি, এটি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা, আইনি কোনো জটিলতা আদৌ আছে কিনা, এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এবারে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে অনেকদিন পরে, প্রায় 35 বছর পরে, সেটি বা কেন, এসব নিয়ে আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর শরীফ ভূঁইয়াকে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার সঙ্গে আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে যাচ্ছি সরাসরি আজকের অতিথির কাছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যেটি আমি বলছিলাম যে বিএনপি আজকে শেষ দিনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত করেছেন এবং সেটি জমাও দেওয়া হয়েছে দুপুরের দিকে। তো অনেকটা নতুন রাষ্ট্রপতি হিসেবে এখন আলোচনায় চলে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আপনি জানেন যে এর আগে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমেদকে প্রার্থী করা হচ্ছে, কাজে ভোট হবে এবারে। প্রশ্ন হচ্ছে, বিষয়টি এখন যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল সংসদের সদস্যরা যদি ভোটার হন, তাহলে এই পুরো নির্বাচনের প্রক্রিয়াটি বা বিষয়টি একটা মানে আনুষ্ঠানিকতায় ঠেকে আছে, এরকম কিনা? হ্যাঁ, এটা আসলে আনুষ্ঠানিকতাই, কারণ আমাদের সংবিধানের যেই বিধানগুলো আছে এবং 1991 সালের কিন্তু একটা আইনও আছে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে। তো আইন এবং সংবিধান যেভাবে আছে আমাদের, তাতে এখানে সরকার দলীয় যিনি প্রার্থী তার বাইরে আর কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তো দুটি কারণে, একটা হলো আমি বললাম যে 1991 সালে কিন্তু প্রথম আমাদের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং এবার যেমন একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা না হলেও নিদেন পক্ষে 2জন প্রার্থী আছেন পদের জন্য, কাজে একটা ভোটাভুটি হবে যেমন আপনি বলছিলেন। তো এরকম হয়েছিল 1991 সালে। 1991 সালে বাংলাদেশ সংবিধান সংশোধন করে কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন করে। তো তখন প্রথম সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচন করার জন্য 1991 সালে একটা আইনও করা হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991। তো ওখানে একটা উল্লেখযোগ্য বিধান ছিল যে রাষ্ট্রপতি উন্মুক্ত ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন না। তো এবারও কিন্তু সেই আইনেই নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি উন্মুক্ত ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন। তো যখন এই পদ্ধতিতে নির্বাচনটা হবে উন্মুক্ত ব্যালটের মাধ্যমে, তখন তো সরকার দলীয় সংসদ সদস্যদের এটা ঠিক মানে ওনাদের পক্ষে এটা সম্ভব হবে না যে ওনারা দলীয় প্রার্থীর বাইরে কাউকে ভোট দেন। এবং 70 অনুচ্ছেদেরও একটা বিষয় আছে, যেখানে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন, সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ আর থাকবে না। এটা আমাদের সাংবিধানিক একটা বিধান। কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম আইনি প্রশ্ন আছে যে 70 অনুচ্ছেদটা কি নির্বাচনের ভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি এটা শুধুমাত্র সংসদের যে মূল কার্যাবলী, যেমন ধরুন একটা বিল পাস বা কোনো রেজলিউশন পাস, ওই ধরনের বিষয়ের ক্ষেত্রে কি 70 অনুচ্ছেদ প্রযোজ্য হয়, নাকি এটা নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? এখানে একটা সূক্ষ্ম আইনি বিষয় আছে। তাহলে সেটা একটু পরিষ্কার করবেন আমাদের দর্শকদের জন্য, যে আসলে 70 অনুচ্ছেদের যে প্রসঙ্গটা এসছে এবং সাথে যদি এটাও যুক্ত করেন, আজকে এই 6 আগস্টের যে তফসিলের বৈধতা নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে, যে রিট করা হয়েছে, সেখানে 70 অনুচ্ছেদের কথাই বলা হয়েছে। প্রশ্নটা যদি একটু পরিষ্কার করেন যে আসলে 70 অনুচ্ছেদের মধ্যে দিয়ে আগামী 20 তারিখে যে ভোটের কথা বলা হচ্ছে, সেটি কি সংসদ অধিবেশনের মধ্যে নাকি সংসদের একটি কক্ষে এখানে ভোটটা হবে? দুই বিষয়, যদিও সূক্ষ্ম, কিন্তু দুই বিষয়। আমি সূক্ষ্ম বলছি, কিন্তু আবার এটা আমাদের এই বিষয়টা কিন্তু আপনি আজকে একটা রিট হয়েছে আপনি বলছিলেন, কিন্তু এই রিটটা তো শুধুমাত্র দাখিল হয়েছে, এটা ইভেন কোর্ট
গ্রহণ করবেন কিনা সেটাও এখনো নিশ্চিত না। এটা আসলে ভোটে কি প্রভাব ফেলবে কিনা কোনো? এটা ভোটে প্রভাব ফেলবে বলে আমার মোটেই মনে হয় না। আচ্ছা। তবে এই একই ধরনের বিষয় এবং আরো খুবই গুরুত্বপূর্ণভাবে এটা কিন্তু 91 সালে একবার আদালতে উপস্থাপন করা হয়েছিল। 91 সালের ঘটনাটা আপনাদেরকে বললে আমার ধারণা আপনার দর্শকরা এখন যেই মামলাটা করার চেষ্টা করা হচ্ছে এবং সামগ্রিক অবস্থাটা কি সেটা আরেকটু বুঝতে পারবেন। সেটা হলো 91 সালে কিন্তু দুজন প্রার্থী ছিলেন, সরকারীয় বিএনপি তখন সরকারে ছিলেন, তাদের পক্ষে প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর আওয়ামী লীগের থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করা হয়। তখন ওই প্রেক্ষাপটে যে 1991 সালের যে আইনটার কথা আমি বললাম সেটার বৈধতা চ্যালেঞ্জ করে 3টা মামলা হয়। এর মধ্যে একটা করেন আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগের, আরেকটা করেন তখন মনে হয় তিনি বিএনপিতে জয়েন করেন নাই, মওদুদ আহমেদ। আচ্ছা। তো ওই মামলায় ওনারা করে আদালতকে এটা বলতে চান যে এই যে প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচন হবে রাষ্ট্রপতি, এর ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব হবে। আচ্ছা। এই কথা বলে যে এটা গোপন ব্যালটে হওয়া উচিত যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। ওপেন ব্যালটে হলে এটা ওনাদের মত প্রকাশের স্বাধীনতা এবং বিবেকের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। তো এই বিষয়ে কিন্তু আমাদের হাইকোর্টের একটা রায়ও আছে। আচ্ছা। প্রথমে এটা একটা না বলা যায় 3টা মতামত আছে। প্রথমে এটা একটা 2 জনের একটা বেঞ্চের কাছে যায়, তখন 2 জন বিভক্ত রায় দেন। আচ্ছা। একজন এটা শুনানির জন্য গ্রহণ করতে রাজি ছিলেন, কিন্তু অন্যজন এটা শুনানির জন্য বলছেন যে এটা আমরা আইনি ভাষায় যেটাকে বলি সামারিলি রিজেক্ট করে দেওয়া, অর্থাৎ শুনানির জন্য গ্রহণ না করেই এটাকে প্রত্যাখ্যান করা। তো 2 বিচারপতির মধ্যে মতবিরোধ হওয়ার পরে এটা তৃতীয় আরেকজন বিচারপতির কাছে পাঠানো হয়, চিফ জাস্টিস পাঠান। তো ওনার একটা খুবই বিস্তারিত রায় আছে, কিন্তু ওখানে উনি 70 অনুচ্ছেদের কথা সরাসরি উল্লেখ না করলেও কার্যত বোঝা গেছে যেহেতু 70 অনুচ্ছেদের মাধ্যমে আমাদের সংসদ সদস্যরা যে দলীয় সিদ্ধান্তের মধ্যে কাজ করবেন এই ধরনের একটা ধারণা যেহেতু আছে, সেহেতু ওনারা বলেছেন যে এটা যদি ওপেন ব্যালটে হয় তাতে কোনো সমস্যা নেই। ওনারা সরাসরি আদালত বলেন নাই যে যেহেতু 70 অনুচ্ছেদ আছে, দলীয় সংসদদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সম্ভব না, এই কথাটা সরাসরি বলেন নাই। কিন্তু কার্যত ওনারা যেটা বলেছেন যে আমাদের যে সংসদীয় ব্যবস্থা এখানে বলা হয়েছে যে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবে, এবং কাজে রাষ্ট্রপতি নির্বাচনও এর বাইরে না, দুটো বিষয় একটা জিনিস ওখানে। একটা হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে না থাকা, আর আরেকটা হচ্ছে ব্যালটটা হবে উন্মুক্ত, অর্থাৎ আমি যেরকম পড়লাম সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে প্রার্থীদের নামের পাশে উন্মুক্ত সিগনেচার করবেন এমপিরা। এখন তাই যদি হয় তাহলে আমরা স্পষ্টত জানি এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে রয়েছে, কাজে তাদের ভোটের সঙ্গে বিরোধী দলটা পেরে ওঠার কথা না। তাহলে এই ভোটটা ইলেকশন নাকি সিলেকশন, সেরকম জায়গায় একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো যেমন আপনার হয়ে এসছে 91 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সবাই তো দলীয় বিবেচনায় নির্বাচিত হয়েছে। তো সেই দিক থেকে আমি একটা কথা 2-1 জায়গায় বলেছিলাম, আমাকে আপনার মতো সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আমি বলেছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তাই না? আমরা তো একটা অনেক গভীর ত্যাগের বিনিময়ে দেশে একটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের পরে আমরা একটা নতুন ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখি। অনেক সংস্কারের কথা আমরা গত 2 বছর ধরে বলছি, এবং বিএনপিও কিন্তু বলেছে যে ওরা 70 অনুচ্ছেদের সংস্কার করবে। বিএনপি বলেছিল, আমার যতদূর মনে পড়ে জুলাই সনদে আছে যে 2টো বিষয় ছাড়া, অনাস্থা প্রস্তাব প্রধানমন্ত্রীর উপর এবং অর্থ সংক্রান্ত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এর সাথে মনে হয় বিএনপি আরো 2-1টা জিনিস যোগ করেছিল, কিন্তু ওই কয়েকটা ব্যতিক্রম ছাড়া সব বিষয়ে বিএনপিও কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে 70 অনুচ্ছেদকে সংস্কার করা হবে এবং সংস্কার করে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। তো
বিএনপি যেগুলোর মধ্যে তাদের রিজার্ভেশন বা ভিন্নমত ছিল, তার মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় ছিল না। অর্থাৎ এই ব্যাপারে তাদের আসলে হ্যাঁ হ্যাঁ, কাজেই ওনারা যেভাবে 70 অনুচ্ছেদকে সংশোধন করতে চেয়েছিলেন, তাতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারার কথা। ওকে। হ্যাঁ, তো এই যদি রাজনৈতিক অবস্থান হয়, বিএনপির কমিটমেন্ট হয় জুলাই সনদে, ওনাদের ভিন্ন মতের কথা বলেন, কিন্তু এটা তো ভিন্ন মতের মধ্যে না, এটা ঐক্যমতের মধ্যে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটা আসলে খুব ভিন্ন হতে পারত। সেটা কিরকম, যে বিএনপি তো তাদের সংসদ সদস্যদেরকে বলে দিতে পারতো যে আপনারা স্বাধীনভাবে ভোট দিন, এবং ওপেন ব্যালটের পরিবর্তে ওনারা গোপন ব্যালট করতে পারতেন, এবং এটা কিন্তু কোনো সংবিধান সংস্কার করা ছাড়াই এটা করা যেত। আচ্ছা, এখন আমাদের যে সাংবিধানিক এবং আইনি কাঠামো, তার মধ্যে থেকেই এইটা করা যেত। কারণ তাহলে কি মানে সরকারের ইচ্ছের উপর নির্ভর করে এটা অনেকটা? এটা আপনি আইনি সংস্কার করেও করতে পারেন, কিন্তু এখন যেভাবে করা যেত, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, যে ধরুন 70 অনুচ্ছেদে বলা আছে আপনি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। এখন দলীয় সিদ্ধান্ত যদি হয় আপনি এই নির্বাচনে আপনার ইচ্ছা মতো ভোট দিন, তাহলে তো ইচ্ছা মতো ভোট দিলে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না। এবং আপনি তারপরে মনে করতে পারেন যে ওপেন ব্যালটে যদি ভোট হয়, তাহলে আমার ভোট জানাজানি হলে আমি পরে সমস্যায় পড়তে পারি। আচ্ছা, সেই জন্য আপনি এটা গোপন ব্যালট করতে পারতেন। আচ্ছা, গোপন ব্যালট নাকি ওপেন ব্যালট হবে, সেটাও আসলে আইনি কোনো বিষয় নাই, সেটা আইনে আছে, 91 সালের একটা আইনে আছে, কিন্তু এটা সংশোধন করা যেত, বা সংশোধন না করেও এটা ভূতাপেক্ষ এটাকে বৈধতা দেয়া যেত। সরকার সিদ্ধান্ত নিতে পারতো যে আমরা গোপন ব্যালটে করব। এবারে আমার ধারণা, এটা যদি সরকার করত, তাহলে হয়তো সরকারও চেষ্টা করতো যে এমন প্রার্থী দেই, দলের বাইরে থেকে দেই, যাতে করে আমরা বিরোধী দলের ভোট টানতে পারি। সেই রকম ভাবে বিরোধী দল হয়তো প্রার্থী যাকে দিয়েছেন তাকে না দিয়ে এমন একজনকে দিতেন যিনি সর্বজন গ্রহণযোগ্য হয়, বিএনপির কাছেও গ্রহণযোগ্য হয়, এনসিপির কাছেও গ্রহণযোগ্য হয়, জামাতের কাছেও গ্রহণযোগ্য হয়। এবং সরকারি দলও হয়তো, আমি বলছি না যে মির্জা ফখরুল ইসলাম গ্রহণযোগ্য নন, কিন্তু সরকারি দলও হয়তো তখন চিন্তা করতেন যে যেহেতু এটা গোপন ব্যালটে হবে এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিবেন, তাহলে আমরা এমন একজনকে দেই যিনি এই 330 জনের মধ্যে সত্যিকার একটা প্রতিদ্বন্দ্বিতায় বের হয়ে আসতে পারেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা অন্য ধরনের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল। এবং এটা অনেকটা, আমি যদি এভাবে বলি যে এই যে প্রার্থী যখন মনোনয়ন দিচ্ছে দল, তখনই কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছেন, কারণ প্রার্থী এখানে তো 2 জনকে করা, বা যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এটা এই সুযোগও নাই। আমার প্রশ্নটা মূলত 11 দলীয় জোট এবার প্রার্থী দিয়েছে বলে এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে, তাছাড়া তো প্রয়োজন ছিল না। আপনি বারবার 91 সালের কথা বলছেন, আমরাও আলোচনার সময় 91 বলছি। এই গত 35 বছরে এরকম প্রয়োজন তৈরি হয়নি। আপনার কি মনে হয় এটা সেটাও বিএনপির সরকার ছিল 91 সালে, এত পরে এসে 2026 সালে আবার এসে নির্বাচন হচ্ছে, এর অন্তত হচ্ছে, মানে নিয়ম রক্ষার হলেও হচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এটার আইনি বাধ্যবাধকতাটা আসলে কতটুকু আছে, মানে নির্বাচন করা? হ্যাঁ, কারণ না করে তো এটা ভোট করে দেওয়ার সুযোগ আছে। এখন 2 জন প্রার্থী হলে তো অবশ্যই আপনার নির্বাচন করতে হবে, কারণ আপনার আইনে, আমি 91 সালের যে আইন বলছি, সেখানে যেটা আছে, যদি একজন শুধু মনোনয়ন দাখিল করেন, অথবা একাধিক মনোনয়ন দিয়েছেন কিন্তু সবাই প্রত্যাহার করে নির্বাচনের দিন শুধুমাত্র একজন প্রার্থী আছেন, সেই ক্ষেত্রে নির্বাচন ছাড়া আপনি তাকে নির্বাচিত ঘোষণা করতে পারেন। কিন্তু যদি আপনার 2 জন প্রার্থী থাকে, তাহলে যদিও এটা আনুষ্ঠানিকতার নির্বাচন, আপনার প্রক্রিয়াটা তো সম্পন্ন করতে হবে। দেখুন, প্রধানমন্ত্রী তার দলের কাকে রাষ্ট্রপতির মনোনয়ন দেবেন সেটার দিকে এতদিন আমরা দেখেছি সবাই তাকিয়ে থাকতো। এবারে নির্বাচন হচ্ছে এবং এই প্রার্থী দিয়েছেন বলেই তো হচ্ছে। আমরা এখন যেটা আলাপ করছিলাম, 11 দল অর্থাৎ জামাত, এনসিপি, তারা যদি এই মনোনয়ন না দিতেন তাহলে এটা দরকার ছিল না, পরিষ্কার। কিন্তু এবার যে দরকার দেয়া হলো, তার মধ্যে যে তারা যে শক্তিশালী, এরকম কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন কিনা, বা তারা আসলে রাজনৈতিক কোনো অবস্থান জানাতে চাচ্ছে কিনা? বিএনপির কথা বলছেন? না, জামাত বা 11 দলীয় জোট, এনসিপি, ওনারা হয়তো একটা ব্যতিক্রম করতে চাইছেন, কারণ আমার ধারণা ওনারা নিশ্চয়ই জানেন যে ওনাদের প্রার্থী নির্বাচিত হওয়ার কোনোই সম্ভাবনা নাই। যেখানে 70 অনুচ্ছেদ আছে, দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়ার ব্যাপার আছে, ওপেন ব্যালটে নির্বাচন হবে, সংসদ সদস্যরা তো
কারো ভিন্ন মত থাকলেও তারা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে চাইবেন না। কাজে আমার ধারণা বাংলাদেশের সব নাগরিক যেমন জানে, আমরা তো রাজনীতি করিও না, ওনারা রাজনীতি করেন, ওনারা খুব ভালো করেই জানেন যে ওনাদের প্রার্থী নির্বাচিত হবেন না। তারপরেও হয়তো ওনারা চাইছেন যে এটা ওনারা আলোচনায় থাকতে চাইছেন একটা কথা, আর দ্বিতীয় কথা হয়তো ওনারা বোঝাতে চাইছেন ওনারা কি রকম প্রার্থী দিতেন। সেই ক্ষেত্রে দেশের জনগণ বিবেচনা করবে, তবে ওনাদের প্রার্থী দেওয়াটা কেমন হয়েছে সেটা জনগণ চিন্তা করবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে যদি এটা সত্যিকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো, তখন হয়তো 11 দলের প্রার্থীও ভিন্ন হতে পারতো। আচ্ছা, তখন হয়তো তারা চিন্তা করতেন আমাদেরকে এমন একজনকে দিতে হবে যিনি বিএনপি ভোটে জিতে আসতে পারে সবার মধ্যে দিয়ে। হ্যাঁ, কাজেই সেই ক্ষেত্রে হয়তো নির্দলীয় অভিভাবক সুলভ কোনো একজন প্রার্থী হতেন, কিন্তু এখনকার প্রার্থী তো সেরকম নয় বলেই আমার মনে হয়। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট খুবই সংক্ষিপ্ত একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি আবারও বার্তা কক্ষে। আকিস সিমেন্টে তৈরি এবারে, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। দর্শক, নিয়মিত পডকাস্ট বার্তা কক্ষে আবারও ফিরে এলাম। আপনারা শুনছিলেন আলোচনা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং কবে কিভাবে হতে যাচ্ছে এসব নিয়ে। আমরা আলোচনায় আমাদের সঙ্গে আছেন ডক্টর শরীফ ভূঁইয়া, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকেই এর পরের প্রশ্ন যেতে চাই, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাষ্ট্রপতি প্রার্থী, কিন্তু রাষ্ট্রপতি প্রার্থী ছাড়াও তিনি দুটোই গুরুত্বপূর্ণ দায়িত্বে। একদিকে দলের নেতৃত্ব, যেটি গত প্রায় 15, 16, 18 বছর ধরে তিনি পালন করে আসছেন, দলের মহাসচিব। অন্যদিকে মন্ত্রণালয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে, সেগুলো থেকে তিনি এরই মধ্যে পদত্যাগ করেছেন বা দায়িত্ব অন্যদেরকে বন্টনের কথা শোনা যাচ্ছে। এটার আইনি আসলে বাধ্যবাধকতা আছে কিনা? রাষ্ট্রপতি প্রার্থী হলে এগুলো থাকা যাবে না, এরকম আইন আছে কিনা? হ্যাঁ, তা তো বটেই। আর তাছাড়া আপনার ওনার আরো একটা পদ যেটা আপনি বলেননি, ওনার সংসদীয় এলাকার সংসদ সদস্য, সেই আসনটাও খালি হয়ে যাবে। হ্যাঁ, রাষ্ট্রপতি হলে উনি রাষ্ট্রের আর কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, কাজে এগুলো তো ওনাকে ছেড়ে দিতে। মন্ত্রী বা মহাসচিব দলের এটা কি লাভজনক পদ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজে উনি এই দায়িত্বগুলো উনি পালন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া রাষ্ট্রপতির পক্ষে এগুলো পালন করা তো অস্বাভাবিক একটা ব্যাপার। ইভেন ধরুন যে আইনে এটা নাও থাকলে আপনি নিশ্চয়ই আশা করবেন না যে একজন রাষ্ট্রপতিও হবেন। হ্যাঁ, আমরা দেখিনি বা এটা মানে আশা করি না। হ্যাঁ, সেটাই। ইভেন এটা এত একটা অবভিয়াস বিষয় যে এটা ইভেন আইনে থাকারও প্রয়োজন নাই। দেশের যিনি রাষ্ট্রপতি হবেন উনি শুধু ওই দায়িত্বই পালন করবেন, কারণ উনি তো রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি এবং রাষ্ট্রের অভিভাবক। কাজে ওই পদের সাথে অন্য পদ ধরে রাখা তো সামঞ্জস্যপূর্ণ হবে না। রাষ্ট্রপতি আমরা দুই রকমই ইতিপূর্বে আমরা অভিজ্ঞতা দেখেছি। একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে অবস্থান, সেটি হচ্ছেন উনি একটি দলের মহাসচিব, মানে সরাসরি দলীয় ব্যক্তি। দলীয় ব্যক্তির বাইরেও হয়তো দলীয় সমর্থন ছিল, কিন্তু দলীয় এরকম অ্যাক্টিভ কোন পদে থেকে আসেননি, কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন সেরকম রয়েছে। বিচার বিভাগের থেকে এসছেন বা কোনো কর্মকর্তা থেকে এসছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতিও তাই ছিলেন। তো দলীয় নাকি দল নিরপেক্ষ, কোনটি আসলে এখানে ফাংশন করতে সুবিধা হয়, এরকম কোনো বিষয় আছে কিনা? কোনো মতামত আছে আপনার? আমার কাছে তো মনে হয় যে এটা আমরা যেহেতু আমি যেটা বলছিলাম রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি এবং রাষ্ট্রের অভিভাবক, জি, আমাদের দলগুলোর ওই উদারতাটা থাকা উচিত যে এখানে আমরা একজন দল নিরপেক্ষ মানুষকে দেখতে চাই। আচ্ছা, তো সেটা হলে ভালো হতো, কিন্তু আমরা তো সেদিকে হাঁটলাম না। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে এই নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন একটা নির্বাচন হতে পারত। যেই সংস্কারের কথা আমরা এতদিন ধরে বলে এসেছি এবং এত ত্যাগের বিনিময়ে বলছি, সেটার একটা বাস্তব আমরা এখানে প্রতিফলন দেখতে পারতাম। হয়তো মির্জা ফখরুলই ওনাদের প্রতিনিধি হতে পারতেন বা অন্য কেউ হতে পারতেন, কিন্তু এই নির্বাচনটা সত্যিকার অর্থে সেই রকম যদি হতো, যেমনটা আমি বলছিলাম যে স্বাধীন একটা সত্যিকার প্রতিদ্বন্দ্বিতামূলক, সেই ক্ষেত্রে হয়তো বিএনপিও চিন্তা করতেন যে আমরা হয়তো একজন অভিভাবক সুলভ কাউকে এখানে দেই, কিন্তু যিনি সবার সমর্থন পাবেন। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে, তারা তাদের দলের বাইরে অন্য কেউ রাষ্ট্রপতি হবেন, সেখানে ক্ষমতাও বেশ কিছু থাকবে। যেভাবে ভাবি সেইটা ভালো, নাকি তার নিজেদের দলীয় লোক থাকবে, তাহলে চেইন অফ কমান্ডের ক্ষেত্রে সহজ হবে? আপনার মানে এরকম ভাবার? এখন এটা আমাদের সংস্কৃতি তো রাজনৈতিক সংস্কৃতি তো পরিবর্তন হয় নাই, আমি যেটা দেখছি। ধরুন 24-এর অভ্যুত্থানের আগে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটাই এখনো আছে, যে আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণেই
রাখতে চাই, এবং সেই কারণে আমরা নতুন চিন্তা কিছু তো করি না, আমরা পুরনো ধাঁচেই চিন্তা করছি যে এখানে এমন একজনকে থাকতে হবে, হয়তো পরবর্তী নির্বাচনের বিষয়ও আছে, যে তখন রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। কাজে এখানে দল নিরপেক্ষ কেউ থাকার চেয়ে আমার দলীয় কেউ থাকা হয়তো ভালো। কিন্তু দলীয় থাকলে আরো প্রশ্নই তৈরি হবে কিনা, এখন যে সময় নির্বাচন মানে রাষ্ট্রপতি আসছেন, তিনি 5 বছর ক্ষমতায় থাকলে পরবর্তী যখন নির্বাচন হবে তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে থাকবেন, সেক্ষেত্রে আগের যে হিসাব এক ধরনের দলীয় হিসাব নিকাশ সেটি মানে থাকছে কিনা? অবশ্যই থাকছে, যে আপনার, কারণ আমরা এই জিনিসটাকে তো আপনার আইসোলেটেড ভাবে একটা বিষয় হিসেবে দেখা সম্ভব না, তাই না? আমাদেরকে এই জিনিসটা পুরো প্রক্রিয়ার মধ্যে দেখতে হবে, যে বিএনপি 6 মাসের মতন হয়েছে ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পর ওনারা যে কাজগুলো করছেন, যে পুরো জিনিসটার সাথে মিলিয়ে তো এটাকে দেখতে হবে, যে এটাকে তো একটা বিচ্ছিন্ন বিষয় হিসাবে দেখা যাবে না। এখন তো আমরা যেটা দেখছি গত 6 মাসে, যে ওনারা কিন্তু যে ধরনের কমিটমেন্টগুলো করেছিলেন, ওনাদের ভিন্নমত বাদ দিয়েও যে ন্যূনতম সংস্কারের কথাগুলো ওনারা বলেছিলেন, সেই পথে কিন্তু ওনারা হাঁটছেন না মোটেই। ওনারা মানবাধিকার কমিশনকে স্বাধীন করছেন না, ওনারা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে দাঁড়াচ্ছেন না। আপনার কি মনে হয় যে যথেষ্ট সময় আসেনি, হয়তো সামনে করবে, এটা মনে হয়? কারণ সেটা আমার 6 মাস দেখে তো মনে হচ্ছে না, কারণ প্রতিটা ক্ষেত্রে আমি দেখছি যে ওনারা সমস্ত কিছু সরকারি দলের এবং সরকারের এবং দলের নিয়ন্ত্রণে রাখার পথে হাঁটছেন। কিছু কিছু জিনিস যে আমরা দলের নিয়ন্ত্রণের বাইরে ছেড়ে দিব, যাতে করে আমরা আরো অধিকতর জবাবদিহিতার মুখোমুখি হব, সেই রাস্তা তো ওনারা মোটেই যাচ্ছেন না, আমরা কোনো ক্ষেত্রেই যাচ্ছেন না। আজকের আলোচনার সময়ের একেবারে শেষের দিকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে ধরনের প্রতিক্রিয়া দেখছি আমাদের সংবাদের নিচে, যে সমস্ত মানুষ মতামত দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়াগুলো আসছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং তার যে এতদিন পর্যন্ত দলের প্রতি কমিটমেন্ট, বা তাকে যেভাবে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবে মানুষ যেভাবে চেনেন জানেন বা তিনি প্রতিষ্ঠিত, সেই জায়গায় তাকে অভিভাবক হিসেবে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে সকল দলের দিকে তার মানে চোখ থাকার কথা, তিনি তো সবার রাষ্ট্রপতি হবেন যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে বিশেষ সংকটময় মুহূর্তে দেশের ভূমিকা রাখা, সেই জায়গায় আপনি কিভাবে বিবেচনা করেন? আমিও আমার দেশের অন্যান্য সহনাগরিকদের সাথে ওনাকে শুভেচ্ছা জানাই, ওনার প্রতি আমার শুভকামনা থাকবে। আর আপনার সাথে আমি একমত যে বিএনপির দলীয় ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কাউকে যদি মনোনয়ন দিতে হয়, তাহলে মির্জা ফখরুল ইসলামের চেয়ে হয়তো যোগ্যতর ব্যক্তি নাই, কারণ উনি শ্রদ্ধাভাজন এবং এত বছর ধরে উনি অনেক বিএনপিকে নেতৃত্ব দিয়ে এসছেন। যখন মামলার কারণে অন্য কারণে বেগম জিয়া বা তারেক জিয়া দেশে থাকতে পারেন নাই বা জেলখানায় ছিলেন, কাজেই উনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি মনে করি উনি বিএনপির মহাসচিব হলেও যখন উনি ওই পদে যাবেন, উনি নিজেকে সেভাবে দেখবেন, নিজেকে রাষ্ট্রের অভিভাবক হিসাবে দেখবেন, এবং সেই হিসাবে উনি ক্রান্তিকালে ভূমিকা রাখবেন, এই আশা এবং আস্থা ওনার উপর আমি রাখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শরীফ ভূঁইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা শোনার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। আমরা আলোচনা ছিলাম, মূলত আলোচনায় এসেছেন রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী আমাদের সামনে। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে আরেকজন কর্নেল অলি আহমেদ প্রার্থী আছেন। কাজে আগামী 20 তারিখের পরে এটির ফলাফল আমাদের সামনে আসবে। আমরা এর নানা দিক নিয়ে আজকে আলোচনা করেছি, এমন আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই পডকাস্ট বার্তা কক্ষ দেখুন প্রতিদিন রাত 8টায়। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ যারা ছিলেন।